এতটুকু বলে সাধু ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন। সাধন হরিণটিকে কোলে নিলেন, আর হৃদয়ে এক অদ্ভুত আশা জন্ম নিল। হায় ভগবান, এই হরিণ কোথা থেকে এলে তুমি? সাধন পুরো ঘটনা খুলে বলল গীতাকে। ঠিক তখনই ছোট্ট বিট্টু এগিয়ে এলো। আমাদের ঘরে তো খাবারের অভাব, সাধু মহারাজ চাইলেই কিছু ধন সম্পদ দিতে পারতেন, হরিণ দিয়ে কি হবে? না গীতা, সাধু মহারাজ তো আমাদের সব জানেন। তিনি যখন হরিণটাই দিয়েছেন, নিশ্চয়ই কিছু ভেবেই দিয়েছেন। বিশ্বাস রাখো। বাবা, হরিণটা কত সুন্দর! আমি এখন থেকে এটার সাথেই খেলবো, কারণ গরিব বলে আমার সাথে কেউ খেলে না। এখন থেকে আমারও বন্ধু হলো। হরিণটির সাথে বিট্টু বাইরে বেরিয়ে খেলতে লাগলো। গ্রামের মানুষও অবাক হয়ে সেই সৌন্দর্য দেখতে থাকলো। সাধন দোকানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎই জমিদার তার বাড়ির দরজায় এসে হাজির। জমিদার সাহেব, আপনি আমার মতো গরিবের বাড়িতে? আগে তো কখনো আসেননি। কি প্রয়োজন আপনার? হ্যাঁ সাধন, আজ তোমার ছেলে বিট্টুকে দেখলাম। সে এক আশ্চর্য সুন্দর হরিণের সাথে খেলছিল। বাহ বাহ, কি অপরূপ প্রাণী! তুমি জানোই তো, আমি খাঁচায় পশু রাখতে ভালোবাসি। তাই আমি ঠিক করেছি ওই হরিণটা আমি কিনব। গীতা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সাধন তার আগে বলে উঠল, ক্ষমা করবেন, আমি আপনার কাছে ওই হরিণটা বিক্রি করতে পারবো না। আমি তোমাকে এর জন্য ভালো দাম দেব। আপনি আমাকে যতই টাকা দেন না কেন, আমাকে ক্ষমা করবেন, আমি ওই হরিণটি বিক্রি করব না। জমিদার ক্রোধে ফুঁসে উঠে সেখান থেকে চলে গেলেন। এটা তুমি কি করলে সাধন? জমিদার আমাদের ভালো দাম দিতে চাইছিল, আমাদের অবস্থা কিছুটা উন্নতি হতে পারত, আর তুমি সেটা হাতছাড়া করলে। না গীতা, আমি এই হরিণটি বিক্রি করব না, কারণ এটি সাধু মহারাজ আমাকে উপহার দিয়েছিলেন, আর উপহারের জিনিসপত্র কখনো বিক্রি হয় না। অল্প কিছুদিনেই সাধন ও তার পরিবার হরিণটির প্রতি এতটাই আসক্ত হয়ে গেল যে তাকে ছেড়ে যাওয়ার কথা তারা কল্পনাতেও আনতে পারত না। কয়েকদিন পর এক ধনী ব্যবসায়ী সেখানে এসে হাজির হলো। ভাই, তোমার এই হরিণটা আমার খুব পছন্দ হয়েছে। তুমি যে দাম চাইবে আমি দেব। তুমি যত টাকাই দাও না কেন, এই হরিণ আমি বিক্রি করব না। প্রথমে জমিদার আর এখন এই ব্যবসায়ী, তুমি দুজনকেই না করে দিলে। আসলে তুমি কি চাও সাধন? এই হরিণটা আসার পর আমাদের খরচ বরং আরো বেড়ে গেছে। গীতা, এই হরিণটার প্রতি আমার মায়া জন্মে গেছে। সাধু মহারাজ বলেছিলেন আমি যেন এই হরিণটাকে আমার মেয়ের মতো বড় করি। আর বলতো, কোন বাবা তার মেয়েকে টাকার বিনিময়ে বিক্রি করে? এই কথা শুনে গীতা চুপ হয়ে গেল। তার ভেজা চোখে এক ফোঁটা হাসি ফুটে উঠল। ধীরে ধীরে সেই হরিণটি তাদের পরিবারের এক অমূল্য সদস্য হয়ে উঠল। এদিকে ফুলপুর নগরের রাজপ্রাসাদে ছড়িয়ে পড়েছে বিষণ্ণতা। রাজার কন্যা ২০ বছরের চন্দ্রলেখা বিছানায় অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। রাজগুরু, আমার মেয়েকে আর কোনোদিন সুস্থ হবে না। কত বড় বড় চিকিৎসক দেখালাম, কিন্তু কোনো ফল নেই। মহারাজ, রাজকন্যার এক অদ্ভুত রোগ হয়েছে। এর একমাত্র ঔষধ হল একটি মায়াবী হরিণের অশ্রু আর একটি দরিদ্র মানুষের অশ্রু। যখন এই দুটি একসাথে পড়বে, তখন একটি ঐশ্বরিক ফুল ফুটবে। সেই ফুল রাজকন্যার শরীরে স্পর্শ করলেই সে সুস্থ হয়ে উঠবে। তাহলে বলুন রাজগুরু, সেই হরিণ কোথায় পাবো? আর আমাদের রাজ্যে দরিদ্র মানুষের তো অভাব নেই। মহারাজ, শুনে রাখুন, দরিদ্র মানুষকে কাঁদতে বাধ্য করলে তার অশ্রু কার্যকর হবে না। হৃদয় থেকে কাঁদতে হবে, তবেই ফুলটি জন্ম নেবে। আপনি কি জানেন সেই মায়াবী হরিণ এখন কার কাছে আছে? হ্যাঁ মহারাজ, ধ্যানে আমি দেখেছি সেই অধরা হরিণটি আছে হরিয়াপুর গ্রামের এক কামার সাধনের কাছে। রাজা বিক্রম তার মন্ত্রী জগন্নাথ এবং ২ সৈন্যসহ সাধনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। হঠাৎ রাজা ও সৈন্যদের দেখে সাধন হতভম্ব হয়ে গেলেন। তোমার কাছে কি কোনো হরিণ আছে? হ্যাঁ মহারাজ, একটি হরিণ আছে, তবে এটা মায়াবী নাকি সাধারণ তা আমি জানি না। আমার কাছে সে আমার সন্তানের মতো। এক সাধু মহারাজ আমাকে এটা উপহার দিয়েছিলেন। বুঝতে পেরেছি, এটাই সেই মায়াবী হরিণ। এটা আমাকে দাও, আমি তোমাকে প্রচুর সোনা দেব।
না মহারাজ, আমাকে ক্ষমা করবেন, আমি এই হরিণ বিক্রি করতে পারবো না। সৈন্যরা, এই জেদি কামারকে হত্যা করো আর হরিণটাকে ধরে আনো। সৈন্যরা সাধনকে ধরে ফেলে, হরিণটাকেও টেনে আনা হলো। মহারাজ, আমি জানি আপনার সিদ্ধান্ত বদলাবে না, শুধু আমাকে একবার এই হরিণটাকে জড়িয়ে ধরতে দিন, সে আমার সন্তানের মতো। সাধন দৌড়ে গিয়ে হরিণটাকে জড়িয়ে ধরলেন। তাদের চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রু। সেই অশ্রু মাটিতে পড়তেই সেখানে ফুটে উঠল এক নীল ঐশ্বরিক ফুল। রাজা দৌড়ে এসে ফুলটি তুলে নিলেন। ফুলটি রাজকন্যার শরীরে স্পর্শ করার সাথে সাথেই তার জ্ঞান ফিরে এলো। রাজা আনন্দে আত্মহারা হয়ে গেলেন। ক্ষমা করো সাধান, আমি আমার কন্যার ভালোবাসায় অন্ধ হয়ে তোমার সাথে অন্যায় করেছি। ঠিক তখনই সাধু মহারাজ সেখানে আবির্ভূত হলেন। এই দরিদ্র কামারকে আমি হরিণ উপহার দিয়েছিলাম তার ভাগ্য পরিবর্তনের জন্য। আমি জানতাম এই হরিণই একদিন রাজকন্যার চিকিৎসায় কাজে লাগবে, কিন্তু শর্ত ছিল হরিণ আর সত্যিকারের মানুষের চোখের জল মিললেই ফুল ফুটবে। আর আজ সেই ভবিষ্যৎবাণী সত্য হলো। সাধান, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তুমি একজন সত্যিকারের মানুষ। আজ থেকে তুমি শুধু আমার উপদেষ্টা নও, তুমি হরিয়াপুর গ্রামের জমিদারও। পুরো গ্রাম আজ থেকে তোমার। এভাবেই এক দরিদ্র কামার সততা, সাহস আর ভালোবাসার মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হলো।